সাইকিয়াট্রি পড়া অনেক সহজ বা মজার, কাজটা সবসময় মজার নয়। ইন্টার্নশিপে অবজার্ভ করা খুব ইম্পোর্টেন্ট। গাইনি ওয়ার্ড, পেডিয়াট্রিক্স ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড সো দ্যাট আপনার ডিসিশন নেওয়া ইজি হয়। আপনারা একজন আন্তরিক, এমপ্যাথেটিক ডাক্তার হওয়ার চেষ্টা করবেন। যখন একজন রোগীকে দেখবেন, তার হিস্ট্রিটাকে ওন করার চেষ্টা করবেন। একসাথে সবকিছু করতে যাবেন না। আমি বলব যেকোনো একটা জিনিসকে আপনি ফোকাস করেন। আপনি একই সাথে রেসিডেন্সি, এমআরসিপি, বিসিএস দিবেন। আবার অনেকে এই সময় ফ্যামিলি লাইফ শুরু করবেন, হয়তো বাচ্চা-কাচ্চাও নিতে চাবেন। একটা মানুষ তো আপনি দিন শেষে, তাই না? আর্নিং আর লার্নিং একসাথে হওয়াটা খুব কঠিন। হয়তো কিছু মানুষ পারতে পারে, তাদেরকে এক্সাম্পল হিসেবে নিবেন না। আমরা সবাই সুপারম্যান না, আমাদের সবার লিমিটেশনস আছে। তো লাইফে সাকসেসফুল বা হ্যাপি থাকার জন্য ২ টা ফর্মুলা। একটা হচ্ছে ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু সাকসিড অ্যান্ড দেন অ্যাকসেপ্টিং আওয়ার ভালনারেবিলিটিস। নতুন যারা ডাক্তার হয়েছেন, ইন্টার্নশিপ শুরু করছেন, তাদেরকে অভিনন্দন। আপনাদের অনেকেরই এই মেডিকেল যাত্রায় অনেক আপস অ্যান্ড ডাউনস হবে। ভালো সময় যেমন আসবে, কষ্টের সময় আসবে। আমরা অনেক ডক্টরদেরকে ডিপ্রেশনে ভুগতে দেখি, ফ্রাস্ট্রেশনে ভুগতে দেখি, অকারণে অ্যাংজাইটিতে ভুগতে দেখি। আমি আজকে কিছু পয়েন্ট বলবো, যার মাধ্যমে আপনারা যারা ডাক্তারের জীবনে নতুন প্রবেশ করছেন, তাদের কিছুটা হলেও উপকারে আসবে। এই ভিডিওটা শুধু নতুন ডক্টর বা ইন্টার্নদের নয়, এটা মেডিকেল স্টুডেন্টদেরও কাজে আসবে এবং যারা আমার মতো একটু সিনিয়র হয়ে গিয়েছেন, তাদেরও কাজে আসবে। চলুন শুরু করি। প্রথম পয়েন্ট, আপনি ইন্টার্নশিপ যখন শুরু করবেন, আপনি খুব অবজার্ভ করবেন। ওয়ার্ড, ডক্টর, সিনিয়র্স কিভাবে কথা বলে, রোগীদের বিহেভিয়ার অবজার্ভ করবেন। একটা ওয়ার্ডে বিভিন্ন রকম কাজ হয়, সেটা অবজার্ভ করবেন। কারণ আপনার অনেক সময় একটা প্যাশন থাকে যে আমি সার্জন হব। কিন্তু যখন আপনি সার্জারি ওয়ার্ডে যান, আপনি সার্জারি ওয়ার্ডের পুরো কাজগুলো যখন বুঝতে পারেন, আপনার তখন কিন্তু আর সার্জারি ভালো নাও লাগতে পারে। যেমন আপনার প্যাশন হয়তো গান গাওয়া, আপনি গান শিখতে চান। কিন্তু যখন আপনাকে কেউ বলবে যে সকাল ৬টায় উঠে প্রতিদিন ১ ঘন্টার রেওয়াজ করা রাখবে, তখন গান গাওয়া বা শিল্পী হওয়াটা অত সহজ কিন্তু মনে হয় না। সার্জনদের লাইফে অনেক হ্যাসেল আছে। তাদের আনন্দও যেমন আছে, হ্যাসেল আছে। একটা সার্জারি করে যদি কোনো কারণে আবার কমপ্লিকেশনস হয়, রাত ২টা-৩টা যাই বাজুক, তাদেরকে কিন্তু হসপিটালে আসতে হয়। আমরা যারা সাইকিয়াট্রিস্ট, অনেকেই এসে আমাকে বলেন যে সাইকিয়াট্রি পড়তে চাই। আমি তাদের যে কথাটা বলি যে সাইকিয়াট্রি পড়া আর সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করাটা খুবই ভিন্ন একটা ব্যাপার। সাইকিয়াট্রি পড়তে ভালো লাগে। হিউম্যান মাইন্ড, হিউম্যান বিহেভিয়ার পড়া খুবই মজার একটা জিনিস। কিন্তু যখন আমি প্রতিদিন মানুষ ডিল করব, মানুষের কমপ্লিকেশনস ডিল করব, দুঃখ, কষ্ট, ডিভোর্স, রেপ, ডিপ্রেশন, সুইসাইড, নার্সিসিস ডিল করব এবং দীর্ঘদিন করব, কাজটা তেমন সহজ নয়। সাইকিয়াট্রি পড়া অনেক সহজ বা মজার, কাজটা সবসময় মজার নয়। তো আমি যদি সাইকিয়াট্রিস্ট হতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে অনেক বেশি অবজার্ভ করতে হবে। একজন সাইকিয়াট্রিস্টের কাজ, তিনি কতটুকু কাজ করেন, কয়টা রোগী দেখেন, রোগীদের সাথে কিভাবে কথা বলেন, তার আদৌ ভালো লাগে কিনা কাজটা, পুরো জিনিসটা দেখতে হবে। সো ইন্টার্নশিপে অবজার্ভ করা খুব ইম্পোর্টেন্ট। গাইনি ওয়ার্ড, পেডিয়াট্রিক্স ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড সবকিছুকে আপনি অবজার্ভ করবেন সো দ্যাট আপনার ডিসিশন নেওয়া ইজি হয়। আমরা ডাক্তারি লাইফে অনেকেই ডিপ্রেশনে ভুগি, কারণ আমরা ভুল একটা সাবজেক্ট চুজ করে ফেলি। যেটাতে আমাদের যে লাইফস্টাইলটা আমাদের পছন্দ নয় বা যেখানে আমাদের পার্সোনালিটি ট্রেট অ্যালাইনড নয়, সেখানে আমরা ক্যারিয়ার করে ফেলি। তখন অনেক সমস্যা হয়। সো খুব অবজার্ভ করতে হবে ইন্টার্নশিপে। আগে থেকে কোনো বায়াসনেস থাকলে বায়াসনেস দূর করে আপনি ইন্টার্নশিপ শুরু করবেন। সেকেন্ড যে ব্যাপারটা বলতে চাই যে ডোন্ট টেক টু মাচ অন দ্য টেবল। আপনার জীবনে একসাথে সবকিছু করতে যাবেন না। আপনি ইন্টার্নশিপের শুরুতেই কেউ বলবে বিসিএস দাও, বিসিএস না দিলে তো বাংলাদেশে টেকা যাবে না। কেউ বলবে আপনাকে যে দেশের অবস্থা তো ভালো না, তুমি অস্ট্রেলিয়া বা ইউকে বা আমেরিকার পরীক্ষাগুলো দাও, এএমসি, এমআরসিপি বা ইউএসএমএলই। আপনি আবার হয়তো বায়াসড হয়ে যাবেন। আবার কেউ বলবে সব একসাথে দাও, কোনোটা হয়তো হয়ে যাবে। কিন্তু খুবই জরুরি হলো, একসাথে সব তো মানুষ করতে পারে না। আপনি একই সাথে রেসিডেন্সি, এমআরসিপি, বিসিএস দিবেন। আবার অনেকে এই সময় ফ্যামিলি লাইফ শুরু করবেন, হয়তো বাচ্চা-কাচ্চাও নিতে চাবেন। একটা মানুষ তো আপনি দিন শেষে, তাই না? আপনার পক্ষে তো একসাথে এত কিছু করা সম্ভব না। সো একসাথে সবকিছু করতে যাবেন না। আমি বলব যেকোনো একটা জিনিসকে আপনি ফোকাস করেন। আপনার যদি মনে হয় আপনার জন্য বিসিএস দরকার, আপনি মন দিয়ে বিসিএসটা করেন। আপনি গ্রামে যান, ২ বছর থাকেন, ধীরে সুস্থে ক্যারিয়ারটা গুছান। আপনার যদি মনে হয় আমি ইউকেতে যাব, আপনি শুধু এমআরসিপি প্ল্যাব এগুলো নিয়ে থাকেন। আপনি এমআরসিপি প্ল্যাব নিয়ে টানা ২ বা ৩ বছর কষ্ট করেন, দেখবেন আপনার হয়ে যাবে।
আপনি যদি আলটিমেটলি ইউকে যেতে চান, আপনি কেন বিসিএস দিবেন, কেন রেসিডেন্সি দিবেন, সময় নষ্ট কেন করবেন? ডাক্তারি পড়াশোনাটা তো এমনিতেও একটু কঠিন, আমি জিনিসটাকে আরও কঠিন কেন করব? তো একসাথে সব কিছু নেবেন না জাস্ট বিকজ সবাই একসাথে নিচ্ছে, বা আপনার একটা সিনিয়র ভাইয়া বা সিনিয়র আপু সব কিছু একসাথে নিচ্ছে। আপনি অধিকাংশ ডাক্তারদেরকে দেখবেন এই কাজটি করতে গিয়ে তারা জীবন এলোমেলো করে ফেলে বা কষ্টকর করে ফেলে। ডাক্তারি জীবনটা এতটা আসলে কঠিন না যতটা আমরা এটাকে বানিয়ে ফেলি। এটাকে আরও অনেক সহজ করা যায়। আপনি যদি সিম্পলি এমআরসিপি বা এমআরসিএস, সার্জারি থেকে গেলে এমআরসিএস, আপনি যদি ২-৩ বছর লেগে থাকেন, আপনি ইন্টার্নশিপের ২ বছরের মধ্যে আপনার ক্যারিয়ার গুছিয়ে ফেলতে পারবেন। ২ বছরের মধ্যে। তার মানে হলো আপনি ২৮ বছরে আপনার ক্যারিয়ার ইনশাআল্লাহ মোটামুটি গুছিয়ে যাবে। তারপর আপনি কনসালট্যান্ট হয়ে গেলেন। আপনি ধীরে সুস্থে পরবর্তী যদি আরও ডিগ্রি করতে চান, যখন আপনার বয়স ৩৫ বছর, ৪০ বছর হবে, আপনি করবেন। কোনো সমস্যা নেই তো, হায়ার ট্রেনিং করবেন। কিন্তু আপনার বেসিক ডিগ্রি তো হয়ে গেল। আপনি একজন এমআরসিপি করা ডিগ্রি মানে আপনি একজন কনসালট্যান্ট, আপনি একজন ইউকে রেজিস্টার্ড একজন ফিজিশিয়ান হয়ে গেলেন। পুরো পৃথিবীটা আপনার জন্য খুলে গেল। ঠিক আছে? সো একসাথে সবকিছু করতে যাবেন না, তখন কষ্ট হয়। থার্ড, ইমপারফেকশনকে একদম আমি বলব যে জীবনের অংশ বানিয়ে নিবেন। সব জায়গায় পারফেক্ট হতে যাবেন না। আপনার যদি কারো সাথে সম্পর্ক থাকে, তিনি যদি একটু এগিয়ে যায়, আপনি যদি একটু এগিয়ে যান, এটাতে কোনো সমস্যা নেই। আপনার কোনো বন্ধু যদি একটু এগিয়ে যায়, কোনো সমস্যা নেই। এমন হতে পারে কেউ হয়তো একটু আগে বাচ্চা নিয়েছে, সে এফসিপিএস একটু পরে করছে, ফাইন, এটা তার লাইফ, তার প্রয়োজন ছিল। কেউ হয়তো এফসিপিএস ডিগ্রি করে তারপরে হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছে, ফাইন, এটা তার জন্য হয়তো ভালো ছিল। কারো বাবা-মার সাপোর্ট আছে, কারো বাবা-মার সাপোর্ট নাই। কারো হয়তো হাসব্যান্ড ইনকাম করে, কারো হয়তো ওয়াইফ ইনকাম করে। একেকজন ফ্যামিলি তো একেক রকম, একেকটা সম্পর্ক, একেকটা জীবন তো একেক রকম। আপনি কারো সাথে কম্পেয়ার করবেন না এবং কখনোই পারফেকশন আশা করবেন না। আপনার পক্ষে এখন মানে কখনো এরকম সম্ভব নয় যে আপনার সবকিছু ঠিক থাকবে। যে আমি ইনকামও করব, আবার ভালো ডিগ্রিও করব, আবার একটা সুস্থ বাচ্চার জন্ম দিব যাকে আমি অনেক সময় দিব, সবকিছু একসাথে হবে না। বরং যে জিনিসটা আপনি পেয়েছেন সেটাকে পুঁজি করে আপনি আঁকড়ে ধরে আপনি মানে ভালো করার চেষ্টা করেন। ধরুন আপনার বাবা-মা হয়তো সচ্ছল মানুষ, তারা আপনাকে আরো ২-৩ বছর প্রোভাইড করতে পারবে। আপনি হেল্প নিন তাদের কাছে। বাবা-মা তো আপনার জন্যই এতটা কষ্ট করে জীবনে চাকরি-বাকরি করেছে। ছোটবেলায় তারাই তো আপনাকে খরচ করে স্কুল, কলেজে পড়িয়েছে। আপনি আর ২ বছর তাদের কাছ থেকে খরচ নিলে অসুবিধা কোথায়? আপনি যদি আত্মসম্মান বোধে ভুগেন, তাহলে আপনি তাদের কাছ থেকে ধার নিন। আপনি ৫ লাখ, ৭ লাখ টাকা ধার নিয়ে কিছু পরীক্ষা দিয়ে ফেলেন। সেটা পাস করলে আপনি টাকাটা ফেরত দিয়ে দিতে পারবেন। অথবা বাবা-মার কাছ থেকে নিলে অসুবিধা কোথায়? আপনি বলতে পারেন, "বাবা, আমার বিয়েতে তোমার এত বেশি খরচ করা দরকার নাই, বা আমাকে তোমার অনেক সম্পত্তি দেওয়া দরকার নাই। তুমি আমাকে পড়াশোনার জন্য কিছু টাকা-পয়সা দাও।" কারণ আপনি যখন একটা ডিগ্রি করে ফেলবেন, তখন তো আপনার ইনশাআল্লাহ আর আবার আমি বলব যে ইনকামে সমস্যা হবে না। কিন্তু এই সুযোগটা গ্রহণ করুন যদি আল্লাহ আপনাকে একজন ভালো বাবা-মা দেন, যারা আপনার পিছে ইনভেস্ট করতে চান। এটাতে লজ্জার কিছু নেই। অথবা আপনি একজন হয়তো ফিমেল ডক্টর যার হাসব্যান্ড ভালো ইনকাম করছে। আপনার তো তাহলে ৪-৫ বছর ইনকাম করা দরকার নাই। আপনি আপনার হাসব্যান্ডের লাক্সারিটা এনজয় করেন। আপনি আপনার ট্রেনিংটা শেষ করে ফেলেন। কোনো মেডিকেল অফিসার বা কোনো আমি বলব যে এক্সট্রা খাটুনি করার দরকার নেই। আপনি ট্রেনিংটা একবারে শেষ করেন। বাসায় এসে নিজেকে সময় দিন এবং বাকি সময়টা পড়াশোনা করুন। যখন আপনার ডিগ্রি শেষ হয়ে যাবে, তখন আপনি আবার চাকরি করবেন। কিন্তু অস্থিরতা করবেন না। একসাথে চাকরি, একসাথে ডিগ্রি, একসাথে বাচ্চা বড় করা সবকিছু করবেন না। আর্নিং আর লার্নিং একসাথে হওয়াটা খুব, খুব কঠিন। হয়তো কিছু মানুষ পারতে পারে, তাদেরকে এক্সাম্পল হিসেবে নিবেন না। আমরা সবাই সুপারম্যান না, আমরা সবাই ব্যাটম্যান না। আমাদের সবার লিমিটেশনস আছে। এবং আমি যদি সুপারম্যানকে দেখে মনে করি যে আমাকে এখন লাফ দিয়ে ১০ তলায় উঠতে হবে, এটা আমার জন্য মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। এরপরের পয়েন্টটা হলো ডিসিশন কিভাবে নিব? ডাক্তাররা ডিসিশন নিতে পারে না যে আমি কি মেডিসিন, সার্জারি না গাইনি বা পেডিয়াট্রিক্স কিসে পড়বো? এক্ষেত্রে আমি বলব আপনি সাবজেক্ট এক্সপার্টের সাথে বসবেন। আপনি সবাইকে জিজ্ঞেস করে বেড়াবেন না, কারণ অনেক ডক্টর বা সিনিয়র বা কলিগরা আপনাকে কনফিউজ করবে। ধরুন আপনি রেডিওলজি পড়তে চান, সেক্ষেত্রে রেডিওলজিতে পড়েছে এরকম ২ জন বা ৩ জন, হাইয়েস্ট ৩ জন এমন কারো সাথে বসবেন। যিনি আপনাকে গাইড করবেন এটার প্রস অ্যান্ড কনস সম্বন্ধে, এখানে আসার সুবিধাগুলো কী এবং হ্যাসেল বা কষ্টগুলো কী হতে পারে। আপনি সবার সাথে বসবেন না এবং যখন আপনি একটা ডিসিশন নিয়েছেন, এই ডিসিশনে আপনি স্টিক থাকবেন। ধরুন আপনি চিন্তা করছিলেন যে আমি রেডিওলজি পড়বো নাকি আমি সাইকিয়াট্রি পড়বো। আপনি ২ জন সাইকিয়াট্রিস্টের সাথে বসলেন, ২ জন রেডিওলজিস্ট উনাদের সাথে বসলেন। বসে আপনার মনে হলো আপনার জন্য রেডিওলজি ভালো।
তাহলে আপনি রেডিওলজিতেই ক্যারিয়ার করবেন, ফিক্স করে ফেলুন এবং এই ডিসিশনটা 10 দিনের মধ্যে নিয়ে ফেলবেন। 10 দিনের বেশি কোনো দোটানায় ভুগবেন না। এরপর আপনার কাজ হলো রেডিওলজিতে আপনার বেস্ট এফোর্ট দেওয়া। আপনি কখনোই পড়তে গিয়ে যখন রেডিওলজিতে কষ্ট হবে, ট্রেনিংয়ে ব্যাড টাইমস বা হার্ড টাইম আসবে, আপনি আবার মনে করবেন না যে আমি তো সাইকিয়াট্রি পড়লেই ভালো হতো। কেন? কারণ আপনি সাইকিয়াট্রি ফিল্ডটা তো জানেন না, আপনি তো ওই লাইফটা লিড করেননি। একসাথে ২ টা জীবন তো আপনার পক্ষে চালনা করা প্যারালালি সম্ভব নয়। সো আমাদের মন যেটা আ হয়, আমরা একটা জায়গায় কষ্ট পেলে মনে হয় যে আগের জায়গাটাই বোধহয় ভালো ছিল। একজনকে আমি হয়তো পছন্দ করলাম, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তখন আমার কাছে মনে হয় যে আগের জনই তো বোধহয় ভালো ছিল। এই জিনিসগুলার কোনো আসলে প্রয়োজনীয়তা নেই। আপনি যেটা ডিসিশন নিয়েছেন, আপনি এটা শেষ দেখে ছাড়বেন। বেস্ট এফোর্ট দিবেন এবং আপনি যদি বেস্ট এফোর্ট দেন, চান্সেস আর ভেরি হাই আগে বা পরে আপনি সেখানে এক্সেল করবেন। তবে সবাই কিন্তু এক্সেল জীবনে একদম 100% করে না। আপনাকে অনেক লিডারশিপ প্রোগ্রামে এই জিনিসগুলো বলবে যে, তুমি চাইলেই জীবনে অনেক ভালো করতে পারবা, পরিশ্রম করলেই অনেক দূর যেতে পারবা। এটা সব ক্ষেত্রে সত্য নয়। কারণ আপনার হঠাৎ করে ক্যান্সার হতে পারে, আপনার হঠাৎ করে কাছের কেউ মারা যেতে পারে, আপনার একটা বেবি অটিজমে ভুগতে পারে। আপনার অনেক কিছু হতে পারে যেটা আমাদের আমরা এটার জন্য প্রস্তুত না। পৃথিবীতে ভূমিকম্প হতে পারে, অ্যাপোক্যালিপস হতে পারে। অনেক, অনেক কিছু হতে পারে। উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো, রাইট? বাট আমরা আমাদের বেস্ট এফোর্টটা করতে পারি। সো লাইফে সাকসেসফুল বা হ্যাপি থাকার জন্য ২ টা ফর্মুলা। একটা হচ্ছে ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু সাকসিড অ্যান্ড দেন অ্যাকসেপ্টিং আওয়ার ভালনারেবিলিটিস। অ্যাকসেপ্টিং আওয়ার ভালনারেবিলিটিস যে আমরা জীবনে চাইলেই সবকিছু করতে পারবো, এটা ঠিক নয়। তবে আমি যদি ধরুন আপনার ইচ্ছা হলো একটা সাবজেক্টে গিয়ে মাসে হয়তো ৳৭,০০,০০০ আয় করা। আপনি যদি বেস্ট ট্রাই করেন, এটলিস্ট ৩ বা ৪ লাখ টাকায় আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। সো কি করব আমি তখন? I will try to adjust with life. আমি হয়তো চেয়েছিলাম আমার ২ টা বাড়ি হবে, আমি এখন ১ টা বাড়ি করি। আমি চেয়েছিলাম হয়তো আমার ২ টা গাড়ি হবে, আমি ১ টা গাড়ি করি। অ্যাডজাস্ট করছি আমি। জীবনে আপনি অবশ্যই চাইলে অনেক কিছু করতে পারবেন, বাট সবাই চাইলেই সবকিছু করতে পারে না। তখন আমাদেরকে লাইফের ব্যাপারে অ্যাডজাস্ট করতে হয়। কারণ সৃষ্টিকর্তা আপনাকে চাইলেই সবকিছু দিবেন না। এটা জীবনের বাস্তবতা। কিন্তু জীবনে আপনি ভালো থাকতে পারেন, সন্তুষ্ট থাকতে পারেন, কনটেন্ট থাকতে পারেন। যতটুক আপনি পেয়েছেন, ততটুকের মাঝে কনটেন্ট থাকাটাই হচ্ছে আমাদের জন্য ভালো। আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব অনেক বড় কিছু করতে। কিন্তু I will also have to accept my vulnerabilities and accept my luck. এটা খুবই ইম্পোর্টেন্ট ডাক্তারদের জন্য। তা না হলে তারা কিন্তু অনেক কষ্টের মাঝে ভুগে থাকেন। এর পরের পয়েন্ট হলো ফ্যামিলি লাইফকে ইম্পোর্টেন্স দেওয়া। আপনি যত বড় ডাক্তারই হন না কেন, আপনি যদি ঘরে ফিরে শান্তি না থাকে, আপনার বড় ডাক্তার হয়ে আসলে লাভটা কি? টাকা পয়সা আয় করে লাভটা কি? আপনি অনেক মানুষকে হেল্প করছেন, বাট আপনার নিজের ঘরে শান্তি নেই। এবং এটা যদি এরকম হয় যে আপনার কোনো কারণে ভাগ্য খারাপ, সেক্ষেত্রে আমরা সলভ করার চেষ্টা করব বা হয়তো একটা সেপারেশন প্ল্যান করব। কিন্তু যদি এটার কারণ আপনি নিজে হন, যে আপনি সময় দিচ্ছেন না, শুধু বাইরে, বাইরে কাজ করছেন, তখন আপনার নিজেকে দায়িত্ব নিতে হবে। আপনার স্ত্রী বা হাসব্যান্ড বা সন্তান, বাবা-মা সবার আপনাকে দরকার। অনেক সময় না দিলেও এটলিস্ট দিনে ১-১.৫ ঘন্টা কোয়ালিটি টাইম তাদেরকে দেওয়া উচিত। তারাও কিন্তু আপনার জীবনে একটা ইনভেস্টমেন্টের মতো। তারাও আপনার অ্যাসেট। আপনার সন্তানদেরকে আপনি যেভাবে ভালোবাসবেন, আপনি পৃথিবীতে কখনো কাউকে এত বেশি ভালোবাসবেন না। আপনার স্ত্রীকে সময় দিলে তিনি আপনাকে যে পরিমাণ সাপোর্ট করবেন, সম্মান শ্রদ্ধা করবেন এবং হাসব্যান্ড মানে একই কথাই, সেটা আপনি অন্য কারো কাছ থেকে কখনো আশা করতে পারবেন না। বাবা-মা আমাদেরকে ইউজুয়ালি যেভাবে ভালোবাসেন, গাইড করেন, সেটা অন্য কেউ করে না। সো এই জিনিসগুলো জীবনে অনেক জরুরি। আমরা অনেক ডাক্তারদেরকে ক্যারিয়ারে এত বেশি ইনভলভ হতে দেখি যে তারা সম্পূর্ণ ফ্যামিলি লাইফকে অগ্রাহ্য করেন, অবহেলা করেন এবং যখন তাদের একটু বয়স হয়, তখন তারা আফসোস করেন। তারা দেখেন যে তাদের সন্তান ঠিকমতো মানুষ হয়নি। তারা কোনো কারণে ব্যাড ফ্রেন্ডের সঙ্গে পড়ে গিয়েছে, অ্যাডিকশনে চলে গিয়েছে, রেজাল্ট খারাপ হচ্ছে, বাবা-মার সাথে অসম্ভব বেয়াদবি করছে, বাবা-মাকে হেইট করছে। তখন তারা ভিতর থেকে প্রচণ্ড রকম বিষণ্ণতায় ভুগেন, ফ্রাস্ট্রেশনে ভুগেন। তারা এসে আমাদেরকে বলেন, "আমি জীবনে কি করলাম? আমি এত টাকা পয়সা আয় করলাম, আমাকে বাইরের সব মানুষ সম্মান শ্রদ্ধা করে, কিন্তু আমার ঘরেই আমার সম্মান নেই, শ্রদ্ধা নেই, শান্তি নেই।" এই দিকটা সবসময় খেয়াল রাখবেন। লাস্ট একটা পয়েন্ট বলতে চাই ইন্টার্ন ডক্টরদের, যে আপনারা পড়াশোনা তো অবশ্যই করবেন, ডাক্তারদের পড়াশোনা করতেই হয়। কিন্তু আপনারা একজন ডেডিকেটেড ডক্টর হওয়ার চেষ্টা করবেন। একজন আন্তরিক, এমপ্যাথেটিক ডাক্তার হওয়ার চেষ্টা করবেন। যখন একজন রোগীকে দেখবেন, তার হিস্ট্রিটাকে ওন করার চেষ্টা করবেন, তার হ্যাপিনেসটাকে ওন করার চেষ্টা করবেন। তার সাথে একটা রিলেশনশিপে চলে যাবেন। ধরেন আপনি একজন ওয়ার্ডে হয়তো আপনাকে ২ টা রোগীর দায়িত্ব দেওয়া হয়েছে, ২ টা বেডের। এই বেডে হয়তো রোগীটা ২০ দিন থাকবে ২ জন। আপনি তাদের সাথে একটা সম্পর্ক করবেন যে এরা আমার মানুষ, আমি তাদেরকে যতটুকু পারি চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করব।
ওন করবেন। আপনি সবসময় কিন্তু মানুষকে সুস্থ করতে পারবেন না এবং সবসময় রোগীরা সুস্থতা আশাও করে না। তারা আন্তরিকতা আশা করে। তারা চায় যে ডক্টর আমার পাশে আছে, আমাকে এটলিস্ট বুঝার চেষ্টা করছে। এই কমিউনিকেশন স্কিলটা আপনি একদম ইন্টার্নশিপের শুরু থেকে করা স্টার্ট করবেন। এটা একদিক থেকে যেমন একটা ভালো প্র্যাকটিস, রোগীরা আপনাকে পছন্দ করবে। বাংলাদেশের ডাক্তারদের নিয়ে যে সমালোচনা তার একটা বড় কারণ তারা এই জিনিসটা কম করে থাকেন। সেকেন্ড যেটা, আমরা অধিকাংশ ক্ষেত্রে এটলিস্ট আমি দেখেছি, আমি সিওর আপনারাও এগ্রি করবেন যে যারা রোগীর প্রতি empathetic, রোগীকে ভালোবেসে চিকিৎসা করে, কোনো একটা কারণে আল্লাহ তাদেরকে লাইফে ভালো জায়গায় নেয়। এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি। সবসময় পড়াশোনা করলেই যে একজন ডাক্তার অনেক উপরে উঠে সেটা সত্য না। আপনার যদি রোগীর প্রতি ডেডিকেশন থাকে, আপনার যদি রোগীর প্রতি ভালোবাসা থাকে, আল্লাহ আপনাকে সেই ভালোবাসাটা ফেরত দিবেন। কারণ এটার আমি বলব যে এটার একটা কাইন্ড অফ উইজডম আছে হয়তো কোথাও, যেখানে আপনি মানুষের জন্য করলেও মানুষও সেই সম্মানটা আপনাকে ব্যাক করে। সো শুধু একটা আমি বলব যে থিওরিটিক্যাল মেকানিক্যাল ডাক্তার হবেন না। আপনার মাঝে মাঝে যেন এমপ্যাথি থাকে, আপনার মাঝে যেন আন্তরিকতা থাকে। এটা আপনি পার্থিব এবং পরকালীন সব ধরনের বেনিফিট পাবেন এবং আপনার ডাক্তারি করতে তখন আনন্দ লাগবে, মজা লাগবে, আপনি জিনিসটাকে ওন করতে পারবেন। এই কটা পয়েন্ট যদি আমরা মনে রাখি একজন ডক্টর হিসাবে যারা ইন্টার্নশিপ শুরু করছেন, আমি আশা করব আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা ডাক্তারি জার্নিটাকে এনজয় করতে পারবেন। আপনাদের ফ্রাস্ট্রেশন কম হবে, ডিপ্রেশন কম হবে, অস্থিরতা কম হবে এবং ডাক্তার হিসেবে আপনি যে সম্মান, শ্রদ্ধা মানুষের কাছ থেকে এক্সপেক্ট করেন, সেটা অনেকটাই আপনি ইনশাল্লাহ পাবেন। মানুষও আপনাকে ভালোবাসবে, আপনারাও দেখবেন ডাক্তারি করতে অনেক ভালো লাগছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আশা করি আগামীর বাংলাদেশে আমরা অনেক ভালো, ভালো empathetic এবং কোয়ালিটিফুল ডক্টর তৈরি করতে পারব।